থেকে মাস্কুলার। আচ্ছা, টিস্যু আমরা শেষ করে দিব আজকে। বসেন। আচ্ছা, নামগুলো স্যার একটু কি করুন স্যার, সেকেন্ড অপশন বাই করে দেন স্যার, মানে নামগুলো কোনোভাবে মনে রাখার একটা মাত্র অপশন, সেটা হচ্ছে পড়তে হবে, লিখতে হবে। আপনি সময়ই দেন নাই, এটা হঠাৎ করে মাথায় ঢুকবে না আপনার, ঠিক আছে? আপনাকে এর জন্য কি না পড়েন না, জিনিসটা কি এটা না বুঝলে আমার করতে থাকবে কেমন? জিনিসটা কি আমরা ক্লাসে বলে দিচ্ছি তো। বলে দিচ্ছেন স্যার, কিন্তু এই নামগুলোর যে যখন ইয়ে হয় এটা মিনিংটা বইও দেওয়া আছে, আপনার ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, ঠিক আছে? বইতে দেওয়া আছে কিন্তু স্যার মাথায় ঢুকে না স্যার। যেটা ঢুকে না সেটা তো ক্লাসে বলতে হবে। বলেন কি কি ঢুকে না? স্যার এই যে আপনার কানেক্টিভ টিস্যুর যে ইয়াগুলো দিচ্ছেন, এই নামগুলা 2A 3A এগুলা এরিওলার, এডিরিওর, তারপর এডিপোস, এগুলো মানে কি এই তো বুঝুন। এইগুলো কানেকটিভ টিস্যু মানে হচ্ছে কি কানেকটিভ টিস্যু। আমরা কেন এক্সাম্পলগুলো পড়াই নাই? কারণ এক্সাম্পলগুলো সমস্ত শরীরে দেওয়া, আপনি এখনো সমস্ত শরীর পড়েন নাই, ঠিক আছে? সেই জন্য আমরা কি এক্সাম্পলগুলো আপনাকে দেই না। কারণ এক্সাম্পলগুলো আপনি তখন পারবেন যখন কি ওভারঅল বডিটা শেষ হয়ে যাবে। এখন আপনি ল্যারিংস মানে জানেন না, কারণ আমি যখন আপনাকে ল্যারিংস পড়াবো যে এক্সাম্পল হচ্ছে কি ল্যারিংস, আপনি জিজ্ঞেস করবেন ল্যারিংস মানে কি। ল্যারিংস তো রেসপিরেটরি সিস্টেমে পড়বেন যে, ঠিক আছে? এখন তো নামটা মুখস্থ রাখতে হবে অ্যাটলিস্ট, যে এরিওলার কানেকটিভ টিস্যু, এরিওলার টিস্যুগুলো, অ্যাডিপোস টিস্যুগুলো কি কানেকটিভ টিস্যু। অ্যাডিপোস টিস্যু মানে কি চর্বি জাতীয় জিনিস, স্কিনের নিচে যে চর্বিটা থাকে এটাই কি অ্যাডিপোস টিস্যু, ঠিক আছে? স্পেশাল কানেকটিভ টিস্যু, এটা তো এক্সাম্পল আমরা পড়াইছি, তাই না? ব্লাড, কার্টিলেজ, আপনি যেভাবেই বলেন, আপনাকে একটা নতুন সায়েন্স সম্পর্কে আপনি পড়তেছেন। আপনি যদি শুধু মনে করেন ক্লাসের উপর ডিপেন্ড করে থাকবেন তাহলে হবে না। আপনাকে ক্লাস শেষে বাসায় যে একটু সময় দিতেই হবে, ঠিক আছে? সেটা আপনি কতক্ষণ করে দিতে বলছি? অনলি 30 মিনিট, তাই না? প্রতিদিন কতটুকু সময় দিতে বলছি? 30 মিনিট, মিনিমাম 30 মিনিট সময় যদি আপনি না দেন আপনার হবে না, এটা একদম গোনা কথা। এবং একটা জিনিস ক্লিয়ার করে দেয় আরেকটা, যে আপনারা এখানে অনেকজন আসতেছেন, তাই না? প্রথম সেমিস্টারে অনেকজন মনে হচ্ছে না? ঠিক আছে, আপনার ভাবার কোনো কারণ নাই যে একদম থার্ড সেমিস্টার পর্যন্ত এতগুলোই থাকবেন। কিসের জন্য? কারণ প্রথম সেমিস্টারের সাথে সেকেন্ড সেমিস্টারটা কি রিলেটেড। যখন আপনি প্রথম সেমিস্টার ফাঁকি দিবেন, সেকেন্ড সেমিস্টারে যে বিপদে পড়ে যাবেন। সেকেন্ড সেমিস্টারের সাথে থার্ড সেমিস্টারটা কি রিলেটেড, থার্ড সেমিস্টারে যে কি আবারও বিপদে পড়ে যাবেন। তখন আপনি কি আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যাবেন, কম কম আসবেন, ঠিক আছে? একসময় কি ট্রেন থেকে নেমে যাবেন। এটা একটা ট্রেন ধরেন আপনি, হ্যাঁ? এই ট্রেনে যদি আপনি বসে থাকেন, যদি শেষ পর্যন্ত বসে থাকেন, পাস করে বের হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কতক্ষণ বসে থাকতে পারেন এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? আপনি যখন রেগুলার পড়াশোনা করবেন না তখন রেগুলারই ডিমোটিভেট হবেন। রেগুলারই ডিমোটিভেট হলে কি হবে? আপনি আস্তে আস্তে কি কুইট করে যাবেন, দূর হবে না, ঠিক আছে? এই বেসিক জিনিসগুলো যদি না হয়, সব মাথার উপরে দিয়ে যায়, আপনি যা পড়েন তো আমি মাথার উপরে দিয়ে যায়, এবার বাসায় যায় কি ঢুকে স্যার এটা একদম ঠিক, মাথার উপরে দিয়ে চলে যায়। এখন এটা যে একটা বড় সায়েন্স আপনার তো বুঝতে হবে। এটা যদি মাথার নিচে দিয়ে যায় তো তাহলে তো সায়েন্সই থাকতো না, তাই না? এটা মাথার উপরে দিয়ে যাবে, আর উপর দিয়ে, মাথার উপর দেখেন আকাশের উপর দিয়ে যেতে পারে। এটা অনেক হিউম্যান বডি, দেখেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আপনাকে এমনি এমনি সৃষ্টির শ্রেষ্ঠ বানানো হয়েছে। আপনার সায়েন্স যদি মাথার নিচ দিয়ে যায় তাহলে কেমন হবে? মানিজ্য থাকবে আপনার? মাথার উপর দিয়েই তো যাবে, ঠিক আছে? এটাই স্বাভাবিক। আর ক্যাপটাকে একটু সামনের দিকে রাখবেন যেন উপর থেকে দুই একটা জিনিস ভিতরে যায়। আর ক্যাব যারা কাজ না না, এইভাবে করে রাখবেন একটু, ঠিক আছে? আমরা বলতেছি কি যে আপনার মাথার উপর দিয়ে যাক, মাথার নিচ দিয়ে যাক, যেদিক দিয়ে যায়, আপনি প্রতিদিন 30 মিনিট পড়েন মিনিমাম, ঠিক আছে? কিন্তু এটা রেগুলার করতে হবে, এরকম না সপ্তাহে 3.5 ঘন্টা না। প্রতিদিন আপনার বইটার সাথে একটু যোগাযোগ থাকতে হবে। আপনার তো মিনিমাম একটা লজ্জাবোধ থাকা উচিত। একটা বই 90টা পেজ, 4-5টা মাস পড়বেন। যদি আপনি প্রতিদিন কতগুলা অর্ধেক পেজ করেও পড়েন, অর্ধেক পেজ করে, তাও শেষ হয়ে যাওয়ার কথা। আমি শেষ করার আগেই শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? বাট এটাও শেষ হচ্ছে না। তাহলে কি বলবেন? যদি আপনাদের 5টা-6টা সাবজেক্ট থাকতো একই সাথে তাহলে তো বলতেন আল্লাহ হাফেজ, ঠিক আছে? বাংলাদেশ জিন্দাবাদ। যাই হোক, একটা জিনিস যেভাবে আপনি চিন্তা করেন আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি এমন একটা সায়েন্স পড়তেছেন, যে সায়েন্সটা পড়তেছেন কি একদম মানব জাতি নিয়ে, মানুষের বডি নিয়ে, ঠিক আছে? এবং পড়তেছেন মানুষের উপকারের জন্য, ঠিক আছে? আপনি যদি এই কাজ করে একটা মানুষের লাইফও সেভ করতে পারেন, ঠিক আছে, তাহলে মনে করতে হবে কি আপনি পৃথিবীর সমগ্র মানব জাতির লাইফ বাঁচাচ্ছেন, তাই না? একজন মানুষের জীবন যদি আপনি বাঁচান, সমগ্র মানব জাতিকে সেভ করার মতো। আর একটাকে যদি আপনি মারেন
সমগ্র মানব জাতিকে মারার মতো, ঠিক আছে? তাহলে এমন একটা ভালো কাজ করার জন্য প্রিপারেশনটা কি? ভালো থাকতে হবে, ঠিক আছে? আরবিতে একটা কথা বলে কি, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, ঠিক আছে? আপনার প্রশিক্ষণ যদি কঠিন না হয়, যুদ্ধে যে বিপদে পড়ে যাবে, ঠিক আছে? প্রশিক্ষণ যত কঠিন হবে যুদ্ধ তত সহজ হবে। সো এখানে যদি সব মাথার উপর দিয়ে যায়, যখন মাঠে যাবেন ওইখানে তো সব আকাশের উপর দিয়ে যাবে, ঠিক আছে? কারণ আমরা একটা জিনিস বারবারই বলতেছি, আপনার আগের ট্র্যাডিশনাল গতানুগতিক ফার্মেসি আর চলবে না, তাই না? কারণ আগে কি পুরো মহল্লায় 2টা ফার্মেসি, এখন কিন্তু ওই রূপ নাই, সামনে আরো বাড়বে, ঠিক আছে? করোনার যত ওমিক্রনের পরে মোমিক্রন, কোমিক্রন, কত ক্রম যে আসবে, এবং যত আসবে মানুষ কি চিন্তা করবে যে কোন সময় লকডাউন খায়, লকডাউন খেলে তো দোকানই একটা, ফার্মেসি আর চালের দোকান, তাই না? তাহলে চিন্তা করবেন যে অন্য অন্য ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে, চালের ব্যবসা, ইলেকট্রনিকের ব্যবসা সব বাদ দিয়ে কি সব ফার্মেসিতে চলে আসবে। তখন করবেন কি, মানুষ তখন খাবার বাদ দিয়ে ওষুধ খাওয়া শুরু করবে। ফুড সাপ্লিমেন্ট আছে না, ভাতটা 3 বেলা খাওয়ার দরকার কি, ফুড সাপ্লিমেন্ট খাবেন 3 বেলা হয়ে যাবে। তাও তো ক্ষতি স্যার, কিডনির জন্য সবচেয়ে বড় এফেক্ট। ফুড সাপ্লিমেন্ট বলছি, ঠিক আছে? ফুড সাপ্লিমেন্ট মানে কি, খাদ্য পরিপূরক। ভিটামিন সি খাচ্ছেন, এটা কিডনির জন্য কি ক্ষতি করবে? আপনি আমলকি খাচ্ছেন না, ভিটামিন সি খেলে তো মানুষ মোটা হয় না? তাই অনেকে তো হয়। ভিটামিন সি খেলে খায়েন, আপনার মোটা হওয়া দরকার আছে? আমি অলরেডি হইছি, আমার আর দরকার নাই। ঠিক আছে, ভিটামিন সি খাইলে মানুষ মোটা হয় এরকম কিছুই না। মূল কথাটা কি, আপনার ক্যালোরি ডিপোজিট হলে আপনি মোটা হবেন, শুধু ভিটামিন সি না। আপনি সারাদিন যে ক্যালোরিটা গ্রহণ করতেছেন, ঠিক আছে, এটা যদি বার্ন না করেন, হাডুডু না খেলেন, তাহলে কি হবে? ওটা তো সারাদিন সমস্যা। রুগীর লাগে বয়ে দেয় স্যার, ওকে, ঠিক আছে, আসেন আজকে আমরা শুরু করব গ্ল্যান্ড থেকে। GLAND, গ্ল্যান্ড মানে কি, বাংলায় যদি বলি গ্রন্থি, কি বলি? গ্রন্থি। গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াল বলছিলাম না? ইপিথেলিয়াল টিস্যু কত প্রকার? কি কি? সিম্পল ইপিথেলিয়াল টিস্যু, কম্পাউন্ড ইপিথেলিয়াল টিস্যু। সিম্পল ইপিথেলিয়াল টিস্যু কত প্রকার? আজকে যারা পড়েন নাই চিন্তা করেন, ভাবছেন যে পড়া ধরবো না। সিম্পল ইপিথেলিয়াল টিস্যু কত প্রকার? 3 প্রকার। কি কি? স্কোয়ামাস, কলামনার আর কিউভিডাল। কলামনারটা কত প্রকার? 4 প্রকার। কি কি? সিলেটেড, নন সিলেটেড, গবলেট, কলামনার উইথ মাইক্রোভিলাই। ওকে, মাইক্রোভিলাই। আচ্ছা, তাহলে দেখেন ওকে, তাহলে গ্ল্যান্ড কাকে বলে এটা আমরা আগে জানি একটু। দেখেন, আমাদের শরীরে এমন কিছু অর্গান আছে যে অর্গানগুলো কি সিক্রেশনের সাথে জড়িত। সিক্রেশন মানে কি, বিভিন্ন জিনিস নিঃসরণের সাথে। বিশেষ করে আমাদের শরীরে কতগুলো ছিদ্রপথ আছে না, যেমন মুখ, নাক, চোখ, ঠিক আছে, ঠিক আছে, আমাদের পায়খানার রাস্তা, আমাদের কি প্রস্রাব নিঃসরণের রাস্তা, এগুলো কি আমাদের শরীরে ছিদ্রপথ না? এই ছিদ্রপথগুলোকে প্রোটেকশনের জন্য, অথবা কি শরীরের মানে টিস্যু ফ্লুইডগুলোর ব্যালেন্স ঠিক রাখার জন্য, অথবা কি রেগুলেটরি হরমোনগুলা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের কি গ্রন্থি আছে। এই সকল গ্রন্থির কাজ হচ্ছে বিভিন্ন জিনিস নিঃসরণ করে আমাদের শরীরের ব্যালেন্সটাকে কি ঠিক রাখা। যেমন ধরেন মুখ, ঠিক আছে, তাহলে মুখ একটা ছিদ্রপথ, এই ছিদ্রপথটাকে সিক্ত রাখার জন্য, আর্দ্র রাখার জন্য কি কাজ করতেছে? কি সেলিভারি গ্ল্যান্ড। কি কাজ করতেছে? সেলিভারি গ্ল্যান্ড, অথবা এটাকে আমরা কি বলি, লালা গ্রন্থি, তাই না? তাহলে লালা গ্রন্থি যদি না থাকতো, আপনি মুখ দিয়ে কিছু গিলতে পারতেন? টোস্ট বিস্কুট পাউডার হয়ে যেত যদি লালা গ্রন্থি না থাকতো। ঠিক একই ভাবে আমার নাক, আমার চোখ, আমার কান, প্রত্যেকটা জায়গাকে প্রোটেকশনের জন্য কি এক ধরনের গ্ল্যান্ড তো আছে। আবার শরীরের ভিতরে টিস্যু ফ্লুইডের ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করার জন্য কি বিভিন্ন ধরনের গ্ল্যান্ড আছে। তার মানে গ্ল্যান্ড বলতে এমন সব টিস্যু বুঝাবো যারা বিভিন্ন জিনিস কি করতে পারে, তৈরি করে নিঃসরণ করতে পারে, যে জিনিসগুলো আমাদের শরীরের জন্য কি গ্রহণ করবে না, শুধু সে কি দিবে, বের করেই দিবে, তৈরি করবে এবং বের করে দিবে, তৈরি করবে এবং বের করে দিবে। যেমন লালা গ্রন্থি, লালা তৈরি করবে, তৈরি করে কি আর নিবে? বেশি হলে আপনি থুতু ফেলে দিবেন, সে কিন্তু আর নিবে না, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই গ্রন্থিটা কাকে বলে? যদি আমরা বলি যে লালা গ্রন্থি হচ্ছে কি এক ধরনের সিক্রেটরি গ্ল্যান্ড, তাই না, বা নিঃসরণকারী অর্গান, যারা আমাদের শরীরের প্রয়োজন অনুযায়ী কি কি নিঃসরণ করে? বিভিন্ন ধরনের এনজাইম,
এনজাইম বইটা বের করছেন, বই দেওয়া আছে, এনজাইম এবং হরমোন। এই দুইটা জিনিস আমার শরীরের জন্য ইম্পর্টেন্ট। এই এনজাইম গুলো কি আমাদের শরীরে এমন কোনো রিয়াকশন হয় না যে রিয়াকশনটা এনজাইম ছাড়া হয়, তার মানে এনজাইম ছাড়া আমার শরীর কি চলবেই না। আবার হরমোন ছাড়া কি, হরমোন হচ্ছে রেগুলেটরি মানে ক্যাপাসিটি সম্পন্ন কি কেমিক্যালস, যারা কি বিভিন্ন জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে সরাসরি। হরমোন ছাড়া, ওই নির্দিষ্ট হরমোন না হলে রোগ হয়ে যাবে। যেমন আপনার শরীরে ইনসুলিন না থাকলে ডায়াবেটিস হয়ে যাবে, থাইরয়েড হরমোন না থাকলে কি হবে, হাইপোথাইরয়েডিজম হয়ে যাবে। তাহলে যে হরমোনের অভাব হবে সেই হরমোন রিলেটেড কি রোগও হয়ে যাবে, কারণ এই নির্দিষ্ট হরমোন ছাড়া ওই কাজটা আর কেউ কি করতে পারবে না। তাহলে এই মানে উপকারী জিনিসগুলো এনজাইম এবং হরমোন যে সকল অর্গান থেকে কি নিঃসৃত হয়, ওই অর্গানগুলোকে আমরা কি বলি, গ্ল্যান্ড বলি। ঠিক আছে, তাহলে আমরা কি এনজাইম হরমোনের সাথে আরেকটা জিনিস যোগ করতে পারি, মিউকাস। কি মিউকাস, বিভিন্ন পিচ্ছিল পদার্থ সে কি করে, নিঃসরণ করে। তাহলে মিউকাস, এনজাইম, হরমোন যারা নিঃসরণ করে তাদেরকে আমরা কি বলি, গ্ল্যান্ড। তাহলে আমাদের শরীরের ভিতর এমন কিছু অর্গান আছে, ঠিক আছে, শরীরের এমন কিছু পার্ট আছে যারা কি আমাদের শরীরের ভিতরে থেকে কি করে, আমাদের শরীরের জন্য বিভিন্ন ধরনের এনজাইম, হরমোন, মিউকাস নিঃসরণ করে। তাহলে যে সকল অর্গানগুলো এই কাজের সাথে জড়িত তাদের সবাইকে আমরা কি বলবো, গ্ল্যান্ড বলবো। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার তো, যে যে সকল অর্গান বিভিন্ন ধরনের এনজাইম, হরমোন এবং মিউকাস নিঃসরণের সাথে জড়িত তাদের সবাইকে আমরা কি বলি, গ্ল্যান্ড বলি। বিভিন্ন ধরনের গ্ল্যান্ড আছে। ঠিক আছে, সহজভাবে গ্ল্যান্ডকে আমরা ভাগ করতে পারি তিন ভাগে। কয় ভাগে? তিন ভাগে। কি কি? নাম্বার 1 দেখেন, এক ধরনের গ্ল্যান্ড আছে যার মধ্যে কি আছে, এরকম নালী আছে। সে নালীর মাধ্যমে কি শরীরের কাছাকাছি কোনো জায়গায় বিভিন্ন ধরনের কি নিঃসরণ করে, যাদের নালী আছে তারা নিঃসরণ করে এনজাইম এবং মিউকাস। ঠিক আছে, তাহলে একটা জিনিস, এক ধরনের গ্ল্যান্ড থাকবে যাদের নালী আছে, ওই নালীর মাধ্যমে তারা কি নিঃসরণ করবে, বিভিন্ন ধরনের এনজাইম এবং মিউকাস, বিভিন্ন রস নিঃসরণ করবে। যেমন পিত্তথলি, আমরা দেখছি না, এই যে পিত্তথলি লিভারের নিচে, পিত্তথলি কি একটা গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডগুলো কি পিত্ত রস নিঃসরণ করে, তাই না? তার কি আছে, নালী আছে না, নালী আছে। আবার আমাদের মুখে 3 জোড়া আছে গ্ল্যান্ড, লালা গ্রন্থি কি 3 জোড়া আছে, এই পাশে একটা, এই পাশে একটা, জিহ্বার নিচে 2টা, চোয়ালের এখানে 2টা। আমরা পড়বো এটা লালা গ্রন্থি। তাহলে কি লালা গ্রন্থিও 3 জোড়া আছে যারা কি করে, বিভিন্ন ধরনের এনজাইম এবং মিউকাস নিয়ন্ত্রণ করে। তাহলে এক ধরনের লালা গ্রন্থি আছে নালীযুক্ত, কি বলে, গ্ল্যান্ড উইথ ডাক্ট। ঠিক আছে, এদেরকে বলা হয় কি, এক্সোক্রাইন। কি বলা হয়? এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃখরা গ্রন্থি। এরা কি করে, নালীর মাধ্যমে আশেপাশে, বেশি দূরে নিঃসরণ করে না, আশেপাশে কোনো জায়গায় রসটাকে নিঃসরণ করে। তাহলে এক ধরনের গ্ল্যান্ড পেলাম যারা কি তৈরি করে, এনজাইম তৈরি করে। কারণ আমরা সংজ্ঞাতে বলছি কি নিঃসরণ করে গ্ল্যান্ড, এনজাইম, হরমোন, মিউকাস। তাহলে হরমোন, এনজাইম এবং মিউকাস নিঃসরণ করে কে, এক্সোক্রাইন। নাম কি, এক্সোক্রাইন। ক্রাইন মানে নিঃসরণকারী, এক্সো মানে কি, বাহিরে করে। ঠিক আছে, মানে রক্তের বাহিরে করে, রক্তের মধ্যে করে না। ঠিক আছে, এরপর আরেকটা আছে, গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের সাথে কোনো নালী নাই। তাহলে নালীবিহীন, গ্ল্যান্ড উইদাউট ডাক্ট। এই গ্ল্যান্ডগুলো কি তৈরি করে, হরমোন। আপনাকে মনে রাখতে হবে যে আমাদের শরীরে নালীবিহীন যতগুলা গ্রন্থি আছে সবগুলা কি তৈরি করে, হরমোন তৈরি করে। নালীযুক্ত যতগুলা গ্রন্থি আছে কি তৈরি করবে, সব এনজাইম এবং মিউকাস তৈরি করবে। ঠিক আছে, তাহলে নালীবিহীন গ্রন্থিগুলা কোথায় নিঃসরণ করে, সব নিঃসরণ করে রক্তের মধ্যে। ঠিক আছে, আর যে জিনিস রক্তের মধ্যে নিঃসরণ করে সেই জিনিস সারা শরীরে কাজ করে। ঠিক আছে, যেমন গ্রোথ হরমোন, ঠিক আছে, ইনসুলিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টেস্টোস্টেরন হরমোন, সমস্ত শরীরে কি করে, এরা কাজ করে। মানে যেখানে তৈরি হয় তার থেকে অনেক দূরবর্তী জায়গায় তারা কাজ করতে পারে। তাহলে একটা গ্ল্যান্ড আছে নালীযুক্ত যাদেরকে বলে এক্সোক্রাইন, আর একটা গ্ল্যান্ড আছে নালীবিহীন যাদেরকে বলে কি, এন্ডোক্রাইন। তাহলে গ্ল্যান্ড প্রধানত কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা নালীযুক্ত গ্রন্থি, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা নালীবিহীন গ্রন্থি। এটুকু ক্লিয়ার? আরেকটা আছে এই দুইটার কম্বিনেশন, মিক্সড। ঠিক আছে, তাহলে মিক্সড গ্রন্থিগুলো কি হবে, এর একটা পার্ট থাকবে কি নালীযুক্ত, আর একটা পার্ট থাকবে কি, ঠিক আছে, এর একটা পার্ট থাকবে এন্ডোক্রাইন, আরেকটা পার্ট থাকবে কি,
এক্সোক্রাইন। তাহলে এক্সোক্রাইন পার্টটা কি তৈরি করবে? ইনসুলিন, সরি এনজাইম তৈরি করবে। আর এন্ডোক্রাইন পার্টটা কি তৈরি করবে? হরমোন তৈরি করবে। যে গ্ল্যান্ডের ভিতরে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুই ধরনের বৈশিষ্ট্য আছে তাকে কি বলা হবে? মিক্সড। ঠিক আছে, তাকে বলা হবে কি? মিক্সড, মিশ্রণ, তাই না? এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইনের মিশ্রণ। তাহলে আমরা সহজভাবে আবারও প্রথম থেকে বলি, গ্ল্যান্ড কাকে বলে? গ্ল্যান্ড হচ্ছে এক ধরনের নিঃসরণকারী অর্গান। বইটা বের করেন। আচ্ছা, আপনাদের বই একটু ঠিক করে নেন, এখানে সেকেন্ডারি দেওয়া আছে না, আপনারা সিক্রেটরি লেখেন। সিক্রেটরি মানে কি? নিঃসরণকারী, সেকেন্ডারি হবে না। সিক্রেটরি বা নিঃসরণকারী অর্গান যারা আমাদের শরীরের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের এনজাইম এবং হরমোন কি করে? নিঃসরণ করে। তাহলে গ্ল্যান্ড হলো এক ধরনের সিক্রেটরি অর্গান যা শরীরের প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের এনজাইম এবং হরমোন ইত্যাদি কি করে? নিঃসরণ করে। গ্ল্যান্ডকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 3 ভাগে। কি কি? একটা হচ্ছে এক্সোক্রাইন বা নালীযুক্ত, এন্ডোক্রাইন। আপনি যে দুই ভাগের কথা বললেন প্রথমে, এটা হলো প্রধানত আপনি দেখেন, একটা হচ্ছে নালীবিহীন, নালীযুক্ত, একটা হচ্ছে কি? নালীবিহীন। নালীবিহীন। এই দুইটারই মিশ্র হচ্ছে 3 নাম্বারটা। তাহলে আমরা কি মানে তিনটাই বলবো? আমরা তো তিনটাই বলবো, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে এই দুইটা মেইন, মেইন। ঠিক আছে, কারণ এখানে তো এই দুইটাই আছে, তাই না? হ্যাঁ। একটা হচ্ছে নালীযুক্ত অংশ আর একটা নালীবিহীন অংশ, এই দুইটাই আছে না? হ্যাঁ। তাহলে একটার মধ্যে যখন দুইটা থাকবে তখন তাকে কি বলবো? মিক্স করব, ঠিক আছে, নাম তিনটাই বলবো। তাহলে গ্ল্যান্ড কত প্রকার? 3 প্রকার। কি কি? এক্সোক্রাইন, এন্ডোক্রাইন এবং মিক্সড। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইমতিয়াজ বল। ক্লাসে আচ্ছা, এইটুকু ক্লিয়ার কিনা যে গ্ল্যান্ড কাকে বলে, গ্ল্যান্ড কত প্রকার? স্যার বলেন, মাথার কোন দিক দিয়ে গেছে এখন? মানে হচ্ছে নিঃসরণকারী অর্গান। হ্যাঁ, নিঃসরণকারী অর্গান। তারা কি নিঃসরণ করে? 3টা জিনিস, এনজাইম, হরমোন, মিউকাস। যারা মিউকাস এবং এনজাইম নিঃসরণ করে তারা কি? নালীযুক্ত, ঠিক আছে, তাদেরকে কি বলে? এক্সোক্রাইন। যারা শুধু হরমোন নিঃসরণ করে তাদেরকে কি বলে? এন্ডোক্রাইন। আর যারা দুইটাই করে? মিক্সড। এইটুকুই মনে রাখলে হবে, বেসিকটা, ঠিক আছে। তাহলে গ্ল্যান্ড কাকে বলে, গ্ল্যান্ড কত প্রকার? একটা কোশ্চেন দেওয়া ছিল না, ডিফাইন গ্ল্যান্ড, ক্লাসিফাই ইট, পারবেন না? ওকে, দেখেন গ্ল্যান্ডকে আরো অনেক ভাবে ভাগ করা যায়, উৎপত্তি স্থল অনুসারে, কার্যবিধি অনুসারে, কিন্তু আমরা শুধু সিম্পল ভাগটাই দিছি যে কিছু কিছু গ্ল্যান্ডের নালী থাকবে, তারা কি তৈরি করবে? এনজাইম তৈরি করবে এবং মিউকাস তৈরি করবে, তারা হচ্ছে কি? এক্সোক্রাইন, নামটা মনে রাখতে হবে, ঠিক আছে। আবার কিছু কিছু গ্ল্যান্ড কি? নালী থাকবে না, তারা কি তৈরি করবে? হরমোন তৈরি করবে, এদেরকে বলবো কি? এন্ডোক্রাইন, ঠিক আছে। নিচে কিছু এক্সাম্পলও দেওয়া আছে, দেখেন এখানে কি বলা আছে? ল্যাক্রিমাল গ্ল্যান্ড মানে কি? অশ্রু গ্রন্থি, তাই না? আমাদের যে অশ্রু গ্রন্থি, এটার কি নালী আছে। এরপরে কি? প্যারোটিড গ্ল্যান্ড মানে এই যে সেলিভারি, লালা গ্রন্থি। আরেকটা আছে কি? গল ব্লাডার, আমরা তো বললামই গল ব্লাডার মানে পিত্তথলি, এরও কি? নালী আছে, তাই না? বাকি নিচের গুলা কি আছে? স্যার হরমোন তৈরি করে এটা যেন কোনিয়া? যেটা নালী নাই, এই যে নিচে যেটা এন্ডোক্রাইন, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো কি? কোনো নালী নাই, এরা কি তৈরি করবে? হরমোন তৈরি করবে। এই হরমোন তৈরিকারী গ্ল্যান্ডগুলো নিয়ে আমাদের পুরো একটা অধ্যায় আছে, অধ্যায়ের নাম হচ্ছে কি? এন্ডোক্রাইন সিস্টেম, ঠিক আছে। যে কোন গ্ল্যান্ড থেকে কি কি হরমোন তৈরি হয়, যেহেতু হরমোনটা আমাদের রেগুলেশনের কাজ করে, মানে শরীরে বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করে, তাই না? তাহলে হরমোন রিলেটেড রোগও আছে আমাদের নালী প্রচুর। ছাড়া হরমোন তৈরি করে, নালী ছাড়া গ্রন্থিগুলো হরমোন তৈরি করে এবং নিঃসরণ করে। প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, ঠিক আছে, অগ্নাশয় একটা মিক্সড গ্ল্যান্ড। এখানে কি? হরমোনও তৈরি হয়। হরমোন তৈরি হয় না প্যানক্রিয়াস থেকে? ইনসুলিন তৈরি হয়, গ্লুকাগন তৈরি হয়, এগুলো কি? হরমোন। আবার এনজাইমও তৈরি হয়। ডাইজেস্টিভ সিস্টেমের জন্য যতগুলো এনজাইম লাগে ম্যাক্সিমামই কোথা থেকে আসে? প্যানক্রিয়াস থেকে আসে। তাহলে এটা একই সাথে দুইটা বৈশিষ্ট্য সম্পন্ন, তার মানে এটাকে আমরা কি বলবো? অগ্নাশয় বলবো। স্যার হুম, এক্সোক্রাইন হচ্ছে আপনার নালীর ভিতরে হরমোন তৈরি করে। আর কি বুঝে? নালী দিয়ে তো যায় হরমোন, হরমোন তো তৈরি করে গ্ল্যান্ড। এটা হচ্ছে গ্ল্যান্ড, এটা তৈরি করবে, ঠিক আছে। আর যার এক্সোক্রাইন সে কি? এই তৈরি করা জিনিস নালীর মাধ্যমে কাছাকাছি কোথাও নিঃসরণ করবে, ঠিক আছে। নালী দিয়ে তো নিঃসরণ করবে, এখানে কি তৈরি করবে নাকি? আর একটা এন্ডোক্রাইন কি? যেটা কি তৈরি হবে এখানেই সব, ঠিক আছে। ছাড়বে কোথায়? সব ব্লাডে, কোনো নালী নাই এটা, সব রক্তের মধ্যে সে কি করবে? নিঃসরণ করবে, এর সাথে সংযুক্তই আছে। রক্তের সাথে সংযোগ থাকবে।
ভাই ভাই যদি জিজ্ঞেস করা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে, কি বলবেন বলেন ম্যাডাম? হোয়াট ইজ এক্সোক্রাইন গ্ল্যান্ড? হ্যাঁ, এই দুটোই বলবেন, নালীযুক্ত নালীবিহীন। নালীযুক্ত যেটা হ্যাঁ, এক্সোক্রাইন মানে কি? নালীযুক্ত। যদি জিজ্ঞেস করা এক্সোক্রাইন গ্ল্যান্ড কি সব মানে কি নিঃসরণ করে? এক্সোক্রাইন হচ্ছে হরমোন নিঃসরণ করে। স্পেসিফিক, ঠিক আছে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে? হ্যাঁ, নালীবিহীন যারা হরমোন নিঃসরণ করে। এত বেশি পড়ার দরকার না, আপনি যেটা পড়তেছেন ওটা ক্লিয়ার কাট করে পড়েন। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে? আমি এখন বললেন যে স্যার বইতে সংজ্ঞা ছিল না, বললে হবে? ঠিক আছে, যদি বলি কাকে বলে তাহলে কি বলবেন? যে সকল গ্ল্যান্ডের কোনো নালী নাই এবং যারা হরমোন নিঃসরণ করে তাদেরকে কি বলে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে। এক্সোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে? হরমোন নিঃসরণ করে। নালী ছাড়া এবং হরমোন নিঃসরণ করে। ঠিক আছে, আরেকটা কি? আরেকটা যে সকল গ্ল্যান্ডের নালী আছে এবং এনজাইম নিঃসরণ করে তাদেরকে কি বলে? এক্সোক্রাইন। সহজভাবে মনে রাখতে হবে, নালীযুক্ত গ্রন্থিগুলো কি এনজাইম নিঃসরণ করে, নালীবিহীন গ্রন্থিগুলো হরমোন নিঃসরণ করে। সব জিনিস জটিল করা যাবে না, সহজভাবে চিন্তা করেন। নেক্সট ওয়ান, আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? মাসেল টিস্যু, তাই না? গত ক্লাসে আমরা পড়েছিলাম, প্রশ্নগুলো একটু দেন তো কোনটা কোনটা বাকি আছে, আমার তো খেয়াল নাই। আচ্ছা, এক নম্বর প্রশ্ন হয়ে গেছে তাই না? ডিফাইন সেল, ক্লাসিফাই ইট। কারণ ঝামেলা আছে, একটু ধরবো তো, হয়ে গেছে, হয়ে গেলে হবে। আবু বকর সিদ্দিক বলেন টিস্যু কাকে বলে? মমিন সাহেব বলেন টিস্যু কাকে, আপনার নাম কি যেন? মিরাজ। টিস্যু কাকে বলে? অনেকগুলো সেল নিয়ে টিস্যু গঠিত হয়। স্যার মিউকাস বানাতে কি হবে? MUCUS। কে? হ্যাঁ? ফোন দিছে? এই সাইড থেকে উঠাও, এই পাশ থেকে উঠাও। হ্যাঁ বলেন। বললাম তো কতগুলো টিস্যু নিয়ে এই পাশ থেকে উঠাও। টিস্যু গঠিত হয়। কতগুলো সেল নিয়ে টিস্যু গঠিত হয় এটা তো আমিও জানি, সংজ্ঞা বলেন। তারপরে হচ্ছে এই কতগুলি সেল নিয়ে টিস্যু গঠিত হয় এবং এই টিস্যুগুলি নির্দিষ্ট কাজই করে। সাহায্য করে। ওই ক্লাস করে গেছে, এরপর আর পড়ছেন বাসায় যে ক্লাস পর্যন্ত দেখেন কে কি করতেছেন না করতেছেন, বাবার কোনো কারণ না যে আমরা এখান থেকে আপনার দিকে তাকায় বুঝি না। বসেন পাশে। আপনি বলেন টিস্যু কত প্রকার, কি কি? নার্ভাস টিস্যু। ইপিথেলিয়াল টিস্যু কাকে বলে? যে টিস্যু অর্গানের আবরণ তৈরি করে তাকে টিস্যু। গুড, বসেন। স্যার আপনি পাশের জন। আপনি আপনার নাম বলেন। ভয় পান কেন? আগেই ভয় পাইতেছে, পড়া ধরবো। আপনার নাম বলেন। কি করেন আপনি? স্টুডেন্ট? বাসা কোথায়? আমার নাম। বসেন। স্যার আপনি বলেন ইপিথেলিয়াল টিস্যু কত প্রকার? আপনার নাম যেন কি? হ্যাঁ, শাহজাহান মিয়া। বলেন ইপিথেলিয়াল টিস্যু দুই প্রকার, নাম কি কি? কম্পাউন্ড ইপিথেলিয়াল টিস্যু। পাশের জন, আপনার নাম যেন কি? আবির না? ও সাব্বির। সাব্বির দুইজন আছে। চৌধুরী সাব্বির। আচ্ছা, চৌধুরী সাহেব জি বলেন স্পেশাল ইপিথেলিয়াল টিস্যু কত প্রকার? সরি, স্পেশাল কানেকটিভ টিস্যু। বুঝছেন? ভেরি গুড। তাহলে আপনি পরিচয় দেন, পুরো নাম বলেন, কি করেন, কোথায় থাকেন? ব্ল্যাক মার্কেটে না? শুনেন, যারা পড়া পারবেন না প্রত্যেক ক্লাসে নিজের নাম বলবেন আর পরিচয় দিবেন। প্রত্যেক ক্লাসে পড়া যখন ধরবো পারতেছেন না, কিছু বলার দরকার না, আপনি নিজে বলবেন আমার নাম সাব্বির হোসেন, আমি এখানে থাকি, এটা করি। তারপর বুঝবো যে আপনার পড়াটা হয় না, কিছু একটা বলতে হবে তো। প্রত্যেক ক্লাসে এই কাজই করবেন। ঠিক আছে, বসেন। স্যার
আপনি দাঁড়ান। আপনি জি আপনার নাম বলেন। হ্যাঁ তরিকুল ইসলাম। কি করেন, কোথায় থাকেন বলেন? আপনি একটা ফার্মেসি আছে আপনার একটা, কোথায় থাকেন? 10 নম্বর সেক্টরে না? বসেন স্যার। আপনি পড়া বলবেন, নাহলে নিজের পরিচয় বলবেন, যে কোনো একটা। বসেন, দাঁড়ান দাঁড়ান, একটু দেখি সবাই চিনুক। ঠিক আছে, দুইটা লাভ। 1 নম্বর আপনার নামটা আমার মনে থাকবে, শহীদুল ইসলাম। আর 2 নম্বর সবাই জানবে শহীদুল ইসলাম নামে একজন পড়া শিখে নাই। লাভ কিন্তু দুইটা। ঠিক আছে, দেখেন গত ক্লাসের ভিডিওটা দিয়ে দিয়েছিলাম, তার মানে পড়া না শেখার কোনো কারণই নাই। গ্রুপেও ভিডিও দিয়ে দিয়েছে। দেখেন আপনাদের একটা গ্রুপ আছে 308 নাম্বার ব্যাচের, তাই না? আপনাদের উচিত সবার গ্রুপে অ্যাড হয়ে যাওয়া। মানে গ্যাসে সারি করতে পারিনি, করতে হবে। ঠিক আছে, আপনি বলেন মাসকুলার টিস্যু কাকে বলে, বা মাসেল টিস্যু? প্রথম 32 মিনিট করছিলেন। প্রথম 32 মিনিট মাসেল টিস্যু ছিল না তো, তাই না? ওকে, বলেন ইপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশনটা বলেন। সিম্পল ইপিথেলিয়াল টিস্যু যে আবরণী কলাতে একাধিক লেয়ার আছে, সেটা হচ্ছে একটি মাত্র লেয়ার আছে, সেটা হচ্ছে সিম্পল। কত প্রকার? এপিথেলিয়াল টিস্যু হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু হচ্ছে 3 প্রকার। কি কি? এই যে দেখেন আপনারা এই সময় যে মনোযোগ দিয়ে পড়তেছেন, বাসায় যে যদি শুধু এর অর্ধেক মনোযোগ দিয়ে আধা ঘন্টা পড়তেন, নিশ্চিত মুখস্থ হয়ে যেত। স্কিউমাস, স্কোয়ামাস, স্কিউমাস, কলামনার, কলামনার, আরেকটা কি? কিউভিডাল। ঠিক আছে, বসেন। ম্যাডাম আপনি বলেন মাসেল টিস্যু কাকে বলে? মাসেল টিস্যু কত প্রকার? কোষ এবং তন্তুর সমন্বয়ে সংকোচন প্রসারণের মাধ্যমে যে টিস্যু হয় তাকে মাসেল টিস্যু। না, সংকোচন প্রসারণ সিল হ্যাঁ, যে টিস্যু আমাদের অঙ্গ সঞ্চালনে মুখ্য ভূমিকা পালন করে তাদেরকে মাসেল টিস্যু বলে। কত প্রকার? মাসেল টিস্যু 2 প্রকার। কি কি? আপনার হচ্ছে একটা ভলেন্টারি, ইনভলেন্টারি। ভলেন্টারি মাসেল কি? স্কেলিটাল মাসেল, তাই না? আর ইনভলেন্টারি মাসেল কি? কার্ডিয়াক মাসেল। জি, বসেন, পড়া কিন্তু ভালো হয় না। ম্যাডাম আপনি বলেন স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেলের ভিতর 2টা পার্থক্য বলেন। তাহলে পরিচয় দেন আপনার, না পারলেই পরিচয়। কি নাম আপনার? আফসানা আক্তার। ঠিক আছে, বসেন, বলেন 2টা পার্থক্য বলেন, স্কেলিটাল, স্মুথ, কার্ডিয়াক। তাহলে পরিচয় দেন। কি নাম আপনার? সোহাগ। কোথায় থাকেন? উত্তরপাড়ায় থাকেন। বসেন। ম্যাডাম আপনি? না পড়া হইলে তো উপায় আছে, আপনার সমস্যা কি? দাঁড়ান, বলেন পড়া বলেন। টিস্যু কাকে বলে? দেখা বলবেন আজকে। 1 সপ্তাহের মধ্যে আপনি সময় পান না, এটা যদি বলেন মান ইজ্জত আব্রু কিছু থাকে, পুরো 1 সপ্তাহ সময় পান, 7টা দিন। ম্যাডাম আপনি বলেন টিস্যু কাকে বলে? সমগ্রীয় কতগুলো কোষ একত্রিত হয়ে সকলে মিলে একটি কাজ সম্পন্ন করে, ওই দলকে টিস্যু বলে। ভেরি গুড। বসেন। কত প্রকার টিস্যু? টিস্যু 4 প্রকার। কি কি? এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, আর মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু। ভেরি গুড। বসেন। আপনি বলেন স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল এবং কার্ডিয়াক মাসেলের পার্থক্য বলেন। ধরন হচ্ছে স্যার ঐচ্ছিক, এই কথা না, গুনগুন হচ্ছে। স্যার স্কেলেটার মধ্যে ঐচ্ছিক, তারপর হচ্ছে স্পোর্ট মেসেজ অনৈচ্ছিক এবং কার্ডিয়াক মাসটা অনৈচ্ছিক। আরেকটা বলেন। একটা হচ্ছে স্যার, একটা হচ্ছে দ্রুত এবং শক্তিশালী, একটা হচ্ছে স্লো, আর কার্ডিয়াক হচ্ছে মধ্যম। মধ্যম মানে। বসেন। স্যার এই ডিফারেন্সটা আবার একটু বলুন তো। ডিফারেন্সটা বইয়ে দেয়া দেওয়া আছে। আছে, বইয়ে 30 পৃষ্ঠাতে আছে।
আচ্ছা, তাহলে আমাদের একটা কোশ্চেন বাকি আছে এখানে, তাই না? একটা কোশ্চেন বাকি আছে, সেটা হচ্ছে মাসেল কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন কিভাবে হয়। ঠিক আছে, আমরা একটু এটা পড়ে নেই। স্যার নার্ভাসটা পরে হতো। নার্ভাস সিস্টেমে যে পড়বেন সেটা। আচ্ছা দেখেন, মাসেল টিস্যু কাকে বলে আমরা শিখছি না? তাহলে মাসেল টিস্যু কাকে বলে যদি আমরা পারি, তাহলে মাসেল টিস্যুতে একটা বিশেষ ক্ষমতা আছে, সেই ক্ষমতাটার নাম কি? সংকোচন, না কন্ট্রাকশন। কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন। তাহলে মাসেল টিস্যুর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, সে সংকুচিত হতে পারে এবং প্রসারিত হতে পারে, তাই না? মুভমেন্টও আপনি যত মুভমেন্ট, এই যে হাতটা ঘুরাইছেন, কোনো মাসেল এই হাতটাকে এইভাবে টেনে নিয়ে আসছে, তা না হলে এই হাত এইভাবে ঘুরতো না। তার মানে প্রতিটা মুভমেন্টের সাথে কি মাসেল টিস্যু জড়িত। চোখের পাতা পড়তেছে, এটাও একটা মুভমেন্ট। ঠিক আছে, আপনি কথা বলতেছেন, ঠোঁট লড়তেছে, এটাও কি একটা মুভমেন্ট। যদি এদিক দিয়ে মাংস না থাকতো তাহলে আপনি কথা বলতে পারতেন না, আপনার মুখটা কিরকম মুভি করতো না। আপনার জিহ্বা মুভমেন্ট করতেছে, জিহ্বা কি মাসকুলিন টিস্যু, তাই না? যেখানে যেখানে মাসেল আছে শুধু ওইখানে ওইখানে কি হবে? সংকোচন হবে, প্রসারণ হবে। অন্য কোনো জায়গায় কোনো সার্থক সংকোচন প্রসারণ হবে না। তাহলে মাসেল টিস্যুর একটা বিশেষ বৈশিষ্ট্য এটা। এই বিশেষ বৈশিষ্ট্যটা আমরা দেখেন, মেকানিজমটা অনেক জটিল, বাট আপনাদের জাস্ট বোঝানোর জন্য কি আমরা সহজভাবে জিনিসটাকে উপস্থাপন করি। হ্যাঁ, তাহলে দেখেন, মাসেল টিস্যুতে বিশেষ 3টা প্রোটিন থাকে। কি থাকে? প্রোটিন। একটা প্রোটিনের নাম হচ্ছে অ্যাক্টিন, একটার নাম হচ্ছে কি মায়োসিন, একটার নাম হচ্ছে ট্রোপোনিন সি। ঠিক আছে, তাহলে দেখেন অ্যাক্টিন, মায়োসিন এবং ট্রোপোনিন সি, এই বিশেষ 3টা প্রোটিনের কারণে কি হয়? মাংসপেশি সংকুচিত হয়, মাংসপেশি প্রসারিত হয়। এই তিনটা কি স্যার প্রোটিনের নাম? দেখা আছে বই, দেখেন এই 3টা মাসেল প্রোটিন। মাসেল প্রোটিন। ঠিক আছে, এখন দেখেন এই 3টা প্রোটিনের আমরা জাস্ট একটা অ্যারেঞ্জমেন্ট দেখি যে মাসেল টিস্যুগুলো তো অন্যরকম।